এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজ আপনাদের স্বাগত। রোজ সন্ধ্যে 7টা মানেই এক্সপ্রেস অনলাইন, আর বৃহস্পতিবার মানেই কিন্তু জেলার বিভিন্ন প্রতিনিধিদের সাথে আমরা আলোচনা করি তাদের জেলার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজও তাই থাকবে। আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমাদের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন, একদম গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা খবরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। আর আজকে অবশ্যই আমার সঙ্গে আমার অনুষ্ঠানে রয়েছে আমার সহকর্মী ডেস্ক পার্সন দীপ সরকার। দীপকে স্বাগত এক্সপ্রেস অনলাইনে। দেখো দীপ, প্রত্যেকদিন আমরা যেভাবে আগেও তুমি আমার সাথে করেছো যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে জেলার প্রতিনিধিদের কাছ থেকে সেই সমস্ত বিষয়ের উপর বিশ্লেষণ করে তাদের কি বক্তব্য, তারা সারাদিন ওই ঘটনাটাকে নিয়ে কতটা বিশ্লেষণ করলেন, তার কি গুরুত্বপূর্ণ আপডেট আসলো, সেটা নিয়ে কিন্তু মূলত আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি এবং এর মাধ্যমে একদম খবরের যে মূল বিষয় সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের দর্শকের কাছে। আজকেও তাই থাকবে। তবে অবশ্যই আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এসেছিলেন রাজ্যে এবং অবশ্যই তুমি জানো যে আলিপুরদুয়ারে কিন্তু তিনি জনসভা করেছেন। একাধিক বিষয়ে ওখান থেকে তিনি প্রকল্প তিনি ওখান থেকে শিলান্যাস করেছেন এবং এক প্রকার বলা যেতে পারে যে 26-এর যে ভোট, সেই ভোটে বিজেপির স্ট্র্যাটেজি কি হবে এই রাজ্যে, সেটাও কিন্তু তিনি এক প্রকার এখান থেকে বলেই দিয়েছেন, ঘোষণাই করে দিয়েছেন। আমরা দেখেছিলাম, দিনভর দেখিয়েছি আমরা সেই সমস্ত খবর, প্রধানমন্ত্রীর বক্তব্য দেখিয়েছি স্টেজে বা তার পাশাপাশি মানে ভিআইপি যে সমস্ত বিজেপির বড় বড় নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু ছিলেন এবং তিনি একাধিক বিষয় নিয়ে কেন্দ্রকে তোপ দিয়েছেন, একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেছেন, কটাক্ষ করেছেন, রাজ্যের নিরাপত্তা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এই সমস্ত বিষয় আমরা দেখেছি এবং তারপর ঠিক প্রধানমন্ত্রীর বক্তব্যের পর মুখ্যমন্ত্রী কিন্তু কেন্দ্রের করা রাজ্যকে যে মন্তব্য তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ উত্তরও দিয়েছেন, সেসবও আমরা দেখেছি। ঠিক কি বিশ্লেষণ হলো সেদিন এই তার বক্তব্যে, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা একদম আমাদের সেখানকার প্রতিনিধি, আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধির কাছ থেকে জানবো। অবশ্যই তার আগে একটা আলোচনায় আসি। তুমি দেখবে বিজেপির কিন্তু উত্তরবঙ্গে একটা মাটি মজবুত ছিল বলা যেতে পারে। তারপর কিন্তু একে একে আমরা দেখেছি যে উত্তরবঙ্গে 54টা যে সমস্ত আসন রয়েছে 54টা, তার মধ্যে 30টি আসন কিন্তু বিজেপির দখলে ছিল, 23টি কিন্তু তৃণমূলের। তুমি দেখে থাকবে যে বেশ 10-12 দিন আগে কিন্তু উত্তরবঙ্গ সফর করেছিলেন মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু সেখানে গিয়েছেন এবং তিনি কি করেছেন উত্তরবঙ্গের জন্য, রাজ্য সরকার কি করেছেন, তার কি প্রকল্প, সেগুলো নিয়ে তিনি বারবার করে বলেছেন এবং উন্নয়নে তৃণমূল কতটা এগিয়ে, কি উন্নয়ন তিনি রাজ্য জুড়ে করেছেন সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি বারবার বলেছেন উত্তরবঙ্গ সফরে এবং একাধিক প্রকল্প তিনি উদ্বোধন করেছেন, সেসবও আমরা দেখেছি। ঠিক তারপরেই কিন্তু প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফর এবং এত বড় একটা জনসভা। দেখো, ভোটের আগে ভোটের দামামা যে বেজে গেছে বা 26-এর নির্বাচনে একেবারে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছে বলা যেতে পারে। একেবারেই তুমি যেটা বলছো যে, এবং শুধু সেটা না, সংগঠনকে আরো শক্তিশালী করতে, সংগঠনকে আরো আপডেট করতে যাকে বলতে পারি আমরা, মানে প্রত্যেকেই কিন্তু একদম যে শীর্ষ নেতৃত্ব, দলের যে শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। দেখো সেই সমস্ত বিষয় এবং সেখান থেকে আজকে প্রধানমন্ত্রী কিন্তু মালদা মুর্শিদাবাদে যে একটা হিংসাত্মমূলক ঘটনা ঘটেছে আমরা দেখেছি, একাধিক দিন ধরে আমরা সেই বিষয় নিয়ে আলোচনাও করেছি, সেই বিষয়েও কিন্তু প্রধানমন্ত্রী কটাক্ষ করেছেন এবং নানান মন্তব্য করেছেন রাজ্য সরকারকে, রাজ্যের নিরাপত্তার বিষয়ে রাজ্য কতটা আপডেট ছিল, কেন এই ধরনের ঘটনা ঘটলো, হিংসাত্মক ঘটনা কেন রাজ্য জুড়ে এতটা আলোড়ন ফেললো, সে সমস্ত বিষয় নিয়েও কিন্তু তিনি প্রচুর কথা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে শাসক দল তৃণমূল বলবো, রাজ্য সরকার কিন্তু পাল্টা মন্তব্য দিয়েছেন। দেখো
মানে বক্তব্য পাল্টা বক্তব্য এই তো চলতেই থাকবে। ভোট আসছে মানে দেখেই থাকবে, এটা খুব ন্যাচারাল একটা বিষয় হয়ে যায় যে একদল বলছে আমরা কি করেছি, অন্য দল কিচ্ছু করেনি। দেখো প্রত্যেকেই যে উন্নয়ন করেছেন এবং প্রত্যেকেই যে কোথাও গিয়ে তার খামতি এবং তার ফল যে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে, তোমার আমার মতো সাধারণ মানুষকে, সেটা কিন্তু আমরা দেখি। দেখো বড় বড় মঞ্চ, সেখানে সভা জনসভা, এত নিরাপত্তার বেড়াজালে মোড়া জনসভা হয়, সেখানে অনেক কিছু বলা হয়, অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়, তারপর ঠিক সেই প্রতিশ্রুতি ভোট জেতার পর কতটা কার্যকরী হয় সেটা তুমিও জানো, আমিও জানি, গোটা সাধারণ মানুষ, গোটা আম জনতা, রাজ্যের মানুষও জানেন। সে জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলা উচিত যে যখন বিজেপি একটা শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ, তারপর তুমি দেখে থাকবে দিনহাটা, ধূপগুড়ি, মাদারিহাট, একের পর এক সিট, উপনির্বাচনের সিট কিন্তু হারিয়েছে বিজেপি। তুমি দেখবে মানে প্রায় 1.5 লক্ষ ভোটে নিশীথ প্রামাণিকের মতো একজন হেভি ওয়েট বিজেপি নেতা, তাকে কিন্তু হারাতে হয়েছে উত্তরবঙ্গে সিট। সেই জায়গায় কিন্তু তৃণমূল এখন প্রায় তাদের গুটি সাজিয়ে ফেলেছে উত্তরবঙ্গে। সেটা 26-এর নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই যে উত্তরবঙ্গের এই যে সফর, প্রধানমন্ত্রীর সফর কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, মানে উর্বর মাটিতে আরো বেশ গুরুত্বপূর্ণ, এবং এর যে একটা ইম্প্যাক্ট পড়বে সেটাও আমরা আশা করছি বলাই যেতে পারে। এবার এই বিষয় নিয়ে আমরা একটু পুঙ্খানুপুঙ্খ জানবো। আমাদের প্রতিনিধি উত্তরবঙ্গের মুর্শিদাবাদের প্রতিনিধিকে যদি এই সময় একটু ধরা যেত তাহলে কিন্তু অবশ্যই তার কাছ থেকে জানতে পারতাম যে কিভাবে কি পরিস্থিতি সেখানকার, এবং এই যে রাজনৈতিক এত বড় সভাতে কোন কোন রাজনীতিবিদরা এলেন, কি কথা বললেন, তার প্রেক্ষিতে মানে তার ভাষণে বা তার বক্তব্য, তার প্রতিশ্রুতির পরে ঠিক বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে, সে সমস্ত অবশ্যই কিছু জানবো। যেমনটা দীপ তোমাকে বলি যে উন্নয়নের পথে এনডিএ জামানায় আর কি প্রচুর উন্নয়ন হয়েছে, বিজেপি প্রচুর উন্নয়ন করেছে উত্তরবঙ্গে, বারবার করে বিজেপির নেতৃত্বরা কিন্তু এটা বলেই থাকে। সে জায়গায় দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি যে উত্তরবঙ্গ সফরে তিনি গেছেন এবং পরপর তিনি নানা এক এক জায়গায় এক এক দিন তিনি মানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন, শিলান্যাস করেছেন, এবং রাজ্য সরকারের উন্নয়নে কি কি প্রকল্প রয়েছে তাও কিন্তু তিনি বলেছেন, একাধিক জায়গায় বলেছেন। সেখানেও আমরা দেখেছি প্রচুর কিন্তু কর্মী সমর্থকদের ভিড় ছিল। আজও প্রধানমন্ত্রীর যে জনসভা, সেখানেও কিন্তু মানে সংখ্যাটা, মানে কর্মীর সংখ্যাটা নেহাত কম নয় বলবো, যথেষ্ট মানুষ ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা প্রায় সমানেই বলা যায়, একেবারেই প্রতিদ্বন্দ্বিতা সমানে, এবং প্রত্যেকে দুই দল, শাসক বিরোধী দুই দল কিন্তু একেবারে তাদের গুটি সাজাচ্ছে বলা যেতে পারে। 26-এর নির্বাচন প্রায় দামামা বেজে গেছে, নয় প্রায় বলবো না, দামামা বেজেই গেছে, এবং সেই যে দামামা বেজে গেছে তার ফলে যে সংগঠনকে আরো সক্রিয় করা, সংগঠন কতটা উন্নত হয়েছে সেটারও যে প্রতিচ্ছবি, বা সংগঠনের যে নেতা কর্মীরা রয়েছেন, নেতা মন্ত্রিত্বরা রয়েছেন, তাদেরকে আরো মানে আপডেট করা, বারবার করে শীর্ষ নেতৃত্বরা কিন্তু মাঠে পড়ছেন। তুমি দেখো 26-এর ভোট আর এটা 2025 সাল, প্রায় এক বছর, প্রায় বলবো না, এক বছর নেই, তবু কিন্তু শীর্ষ নেতৃত্বদের এতটা এগিয়ে আসা নির্বাচনে, ঠিক এতটা, এটা এর প্রভাব কি শুধুমাত্র ভোটের জন্য, নাকি সাধারণ মানুষের কথাও তারা এতটাই ভাবছেন যে উন্নয়ন নিয়ে দুই পক্ষই এত কথা বলছেন? কি বলতে চাও, মানে কি বলবে তুমি এই বিষয়ে? এক্ষেত্রে কিছু প্রাথমিকভাবে তো বলা যাচ্ছে না, আসলে সবই তো বলা যেতে পারে ভোটের উদ্দেশ্যেই, তারপর উন্নয়ন সেটা তো ভোটের পরেই দেখা যাবে। হ্যাঁ, মানে উন্নয়ন কি হবে কি না হবে সেগুলো কিন্তু আগে থেকে ওনারা প্রতিশ্রুতি দিয়ে দেন, ভোট মিটে যায়, মানে উন্নয়ন কি হয় তারপর মানুষ দেখতে পায় যে উন্নয়ন কি হয়। আর আমরাও তো এখন প্রত্যেকদিন দেখাচ্ছি উন্নয়নের প্রচুর চিত্র, রাজ্য জুড়ে আমাদের চ্যানেলের মাধ্যমেই ফুটে উঠছে। একেবারেই আমরা তো দেখাতেই থাকি যে কোথায় কত উন্নয়ন হয়েছে, কি অবস্থায় রয়েছে রাজ্যের একাধিক জেলা, সেসব তো বলাই বাহুল্য। তো উত্তরে গেরুয়া ভোট থেকে মানে আজকের প্রধানমন্ত্রীর যে আশা প্রত্যাবর্তন, আমাদের রাজ্যে আগমন, তারপরে তার যে বক্তব্য, তার যে ভাষণ, তারপর কিন্তু বলাই যাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু গেরুয়া আবিরের বাদ্য বা পদ্ম শিবিরের নিজেদের নির্বাচনী বাদ্য কিন্তু বাজিয়ে ফেলেছে। এর পরবর্তী এদের স্ট্র্যাটেজি কি হবে, এরপর তারা ভোট প্রচার কিভাবে করবে, জনসংযোগ কিভাবে বাড়াবে, সেগুলো তো অবশ্যই আমরা নজর রাখবো। সময়ের অপেক্ষা, যত সময় এগোবে তত কিন্তু এই বিষয়ে আমরা আরো দেখতে পাবো। তো এই বিষয়ে একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা জানবো আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধি, মুর্শিদাবাদের প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, তোমার এক্সপ্রেস অনলাইনে স্বাগত।
দেখো আজকে আলিপুরদুয়ারে মেগা সভা ছিল বলা যেতে পারে প্রধানমন্ত্রী, সে জায়গায় তিনি দাঁড়িয়ে মুর্শিদাবাদ মালদায় যে হিংসাত্মক ঘটনা ঘটেছেন তার বিষয়ে একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে। ঠিক কি পরিস্থিতি, ঠিক তিনি কি বললেন, তারপরে ওখানকার পরিস্থিতি কি, জনসাধারণ মানুষ কি বলছে, একটু জানাও আমাদের। দেখো আজকে আলিপুরদুয়ারের যে প্যারেড গ্রাউন্ড, সেই প্যারেড গ্রাউন্ডে 12টা 10 নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছে, এবং সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছানোর পর সেখানে প্রথমে একটি প্রশাসনিক বৈঠক করেন সাংসদ যারা রয়েছেন, বিজেপির যারা বিধায়ক রয়েছেন এবং বিভিন্ন আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করার পর কিন্তু একটি জনসভা, দলীয় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজকের যে আলিপুরদুয়ারের সভা, সেই আলিপুরদুয়ারের সভা থেকে কিন্তু কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক প্রকল্প উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কিন্তু তার দিতে দেখা গেল। 26 নির্বাচনের আগে উত্তরবঙ্গে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা আজকে হলো, সেই সভা এবং সেই সভা থেকে যে আশ্বাসগুলি দিতে দেখা গেল, সেই নিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দল যেগুলি রয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস, সিপিআইএম সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি যেটা জানাচ্ছে যে এই যে আশ্বাস, এগুলি ভোটের আগে আশ্বাস দিচ্ছে প্রধানমন্ত্রী, প্রতি বছরই ভোটের আগে আশ্বাস দেওয়া হয়, কিন্তু ভোট ফেরতে কিন্তু আর আশ্বাস হয় না। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকের যে সভা, সেই সভাতে আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেস শাসক দলকে তার যে তুলনা করতে ডালি সাজিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র তুলনা করবার ডালি, এবং সেই তুলনা করবার ডালি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারকে কি কি কোন কোন সুলে বুঝলেন, সেগুলি হচ্ছে যে প্রথমত রাজ্যের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল সুর চড়াতে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেগুলি বললেন যে এই রাজ্যে কিন্তু কার্যত একেবারে মহিলাদের নিরাপত্তা নেই, এই রাজ্যে কোনো আইনের শাসন নেই, এবং প্রধানমন্ত্রীকে বাংলাতে বলতে দেখা গেল, সাধারণ মানুষের উদ্দেশ্যে বাংলাতে প্রশ্ন করলেন প্রধানমন্ত্রী, এইভাবে কি সরকার চলে? এগুলো কিন্তু একটু পাশাপাশি সাম্প্রতিক যে ঘটনা, মালদার মোতাবাড়ি এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর শামশেরগঞ্জের যে ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য তথা দেশ, সেই ঘটনা নিয়েও কিন্তু রাজ্য সরকারকে আক্রমণ শোনাতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখো এরপরে যখন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এবং একাধিক শাসক দলের নেতৃত্বদের মুখেও শোনা গেছে যে মণিপুরে কি অবস্থা হচ্ছে সেই নিয়ে, মানে এটা কি কোনো মণিপুরে হচ্ছে তাই আমাদের রাজ্যে হবে, এই আকচাকচিটা কেন হচ্ছে, এই যে হিংসাত্মক পরিস্থিতি এইটা যে সামাল দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার, সেখানে তাদের বক্তব্য এই ধরনের কেন? দেখো শাসক দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া, টুইটার, বর্তমানে যেটি এক্স হ্যান্ডেল, সেখানেও কিন্তু পোস্ট করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর জবাব দিতে গিয়ে কিন্তু বলেছেন যে মণিপুরের যে ঘটনা, সেই মণিপুরের ঘটনার কাছে আমাদের এই মুর্শিদাবাদ বা মালদার ঘটনা কিন্তু অতটা প্রাসঙ্গিক নয়, সেখানকার সরকার ব্যর্থ হয়েছে। এরপর কিন্তু কার্যত বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা শাসক দলকে কার্যত বলতে শোনা গেল যে তারা কার্যত আইনের শাসন করতে ব্যর্থ হয়েছে, তাই আজ প্রধানমন্ত্রীর জবাব থেকে দিয়ে মণিপুর ইস্যু টানছেন শাসক দল, এমনটা কিন্তু জানতে পারছি। বারবার করে বলা হয়েছিল যে মালদা মুর্শিদাবাদের যে হিংসাত্মক ঘটনা সেই নিয়ে ব্যর্থ হচ্ছে রাজ্য, সেক্ষেত্রে রাজ্য কি ব্যর্থ কি না হয়েছে সেটা, সেই বিষয়ে রাজ্যের কি বক্তব্য? রাজ্য তো বারবার মণিপুরের কথা বলেই ক্ষান্ত থাকছে, তো তাদের যে ভুল, তারা যে ব্যর্থ হয়েছে সেই স্বীকার কি তারা করছে? রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকার মালদা বা মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনো কথা না বলতে চাইলেও কলকাতা হাইকোর্টের নির্দেশের যে কমিটি গঠন করা হয়েছিল ফ্যাক্ট ফাইন্ডিং, সেই কমিটির যে রিপোর্টে শাসক দলেরই এক নেতৃত্বের নাম কিন্তু উঠে এসেছে। তারপর থেকে কিন্তু রাজনৈতিক দলগুলি আবারও তৃণমূল কংগ্রেসকে তথা শাসক দলকে আবারও বিরুদ্ধে শুরু করেছেন। একেবারেই দেখো একাধারে কিন্তু বেশ কয়েক বছর আগে আমরা দেখেছি উত্তরবঙ্গে বিজেপির মাটি কিন্তু শক্ত ছিল, কিন্তু আমরা তারপর দেখলাম দিনহাটা, ধূপগুড়ি, মাদারিহাট একে একে উপনির্বাচন বলো বা এমনি নির্বাচনে কিন্তু আস্তে আস্তে মাটি সরতে শুরু করেছে, সেখানে কিন্তু রাজ্য সরকার, রাজ্যের শাসক দল তৃণমূল কিন্তু নিজেদের গুটি সাজিয়ে ফেলেছে। সেক্ষেত্রে 26-এর নির্বাচন, এর পরবর্তীতে বিরোধী বা আজকে যে প্রধানমন্ত্রী সেখানে এলেন, তার পরবর্তীতে বিজেপির স্ট্র্যাটেজি কি হবে নির্বাচনের ক্ষেত্রে? দেখো উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত থাকার পরেও
বিজেপি কিন্তু তাদের মাটি কিন্তু আস্তে আস্তে হারাচ্ছিল বিগত কয়েক বছর ধরে, আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে। তবে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের পর প্রথমবার বাংলায় এলেন, তাও আবার উত্তরবঙ্গে এলেন। এই নিয়ে কিন্তু বিজেপি নেতৃত্ব বলছেন যে অপারেশন সিন্দুরের পর উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী আসা এবং যে সমস্ত প্রকল্পের শিলান্যাস বা যে সমস্ত প্রকল্পের আশা ছিলেন প্রধানমন্ত্রী, এরপর কিন্তু 26 নির্বাচনে আমরা ভালো ফল করতে চলেছি, এমনকি কিন্তু বিজেপির আজকে যিনি ছিলেন ওখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে একাধিক একশো রাজ্য বিজেপির নেতৃত্ব, তারাও কিন্তু একেবারে প্রধানমন্ত্রীর সভার পর থেকে কিন্তু তারা উত্তরবঙ্গের মাটি ফিরে পাওয়ার আশা বা সেই উত্তরবঙ্গের মাটি ফিরে পাবে তারা, এমনটাই কিন্তু আশা করছে। একেবারে এর পরবর্তীতে ওখানকার যে সমস্ত মানে বিরোধী মানে বিজেপি যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের মধ্যে উৎসাহ কতটা দেখা যাচ্ছে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, এই সভার আগে থেকে কিন্তু বিজেপি নেতৃত্বদের উৎসাহ উদ্দীপনা কিন্তু চরমে ছিল। যেমন আমরা দেখেছিলাম গতকালকে বেশ কয়েকজন নেতৃত্ব, তারা শাসক দল বা কংগ্রেস বা বিভিন্ন যে সমস্ত দলগুলি রয়েছে বিরোধী দলগুলি, কেন্দ্রের বিরোধী দল, সেখান থেকে কিন্তু বেরিয়ে এসে শাসক দল বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় শাসক দল বিজেপির করবার জন্য বিজেপির গেরুয়া পতাকা তারা হাতে নিচ্ছে। আজকে প্রধানমন্ত্রীর সভার পর থেকে কিন্তু সেখানকার বিজেপি নেতৃত্বরা যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের পর থেকে কার্যত তারা নিজেরা এই 26 নির্বাচনের লড়াইয়ের জন্য বাড়তি অক্সিজেন পাবে বলাই চলে। একেবারে তার মানে বলা যেতেই পারে যে উত্তরবঙ্গে পদ্ম শিবির কিন্তু তাদের গুটি সাজিয়ে ফেলেছে, পরবর্তী নির্বাচনের স্ট্র্যাটেজিও সাজিয়ে ফেলেছে, এক প্রকার দামামা বেজেই গেছে ভোট মানে নির্বাচন প্রচারের ক্ষেত্রে। একেবারে এই বিষয়ের উপর তুমি নজর রাখো রক্তিম, আমরা তোমার কাছে ফিরবো এবং অবশ্যই এর আপডেট আমাদের দিতে দেখো। রক্তিম যেমনটা জানালো দীপ, যে বারবার করে যেটা বলছেন যে বিজেপি নেতৃত্বদের মধ্যে বা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা কিন্তু আলাদা উৎসাহ দেখাই গেছে এবং প্রধানমন্ত্রী এসেছেন, দলের শীর্ষ নেতৃত্ব যাকে বলে, শুধু দলের বলবো না গোটা দেশের শীর্ষ নেতা যিনি, তিনি নিজে এসেছেন যে জেলায়, সেই জেলায় তো সেই দলের কর্মী সমর্থকদের একটা আলাদাই উন্মাদনা চোখে পড়ার মতো। তবে সেখানে তিনি কিন্তু ন্যাচারাল গ্যাস স্টেশন যে প্রকল্প, সেই প্রকল্পের কিন্তু একটা উদ্বোধন করেছেন, সেটা কিন্তু একটি নজিরবিহীন। আমরা দেখেছি 2014 সালের পর থেকে বেশ কয়েকটি জেলায়, বেশ কয়েকটি রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিন্তু এই যে ন্যাচারাল গ্যাসের যে কানেকশন, যে নেটওয়ার্ক কিন্তু প্রায় চালু হয়ে গেছে। এটা কিন্তু খুব উন্নয়নমূলক বা একটা প্লাস পয়েন্ট আমরা বলতেই পারি। এবার একটু অন্যদিকে আসি। দেখো, যখন থেকে আমাদের বাংলা সীমান্তবর্তী এলাকাগুলোতে মানে অপারেশন সিঁদুরের ঠিক আগে থেকে পেহেলগাঁওয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। তার আগেও আমরা দেখেছি যে একাধিকবার যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক অনুপ্রবেশকারী ঢোকে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের রাজ্যের নদিয়া জেলা, সেখানে কিন্তু পরপর নদিয়া জেলা পুলিশ বলো, রাজ্য মানে STF এর শাখা বলো, তুমি BSF বলো, প্রত্যেকেই মানে নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কঠোরভাবে নজরদারি চালিয়ে যাচ্ছেন সর্বক্ষণ। তার ফলে কিন্তু অনুপ্রবেশকারীরা একের পর এক ধরা পড়ছে। আজও আমরা দেখিয়েছি যে নদিয়ায় কিন্তু 4 অনুপ্রবেশকারী ধরা পড়েছে। সেই প্রতিবেদন আগে দেখাই, তারপর আসছি সেই সমস্ত বিশ্লেষণে। নদিয়া থেকে দেখব প্রতিবেদন। ধানতলা থানার পুলিশ 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। ধৃতরা হলো রিয়াজ শেখ, তামিম শেখ ও ইমায়ুল মোল্লা। পুলিশ জানতে পেরেছে তারা প্রায় 6 মাস আগে ভারতীয় এক দালালের সহায়তায় ভারতে প্রবেশ করেছিল। অন্যদিকে তাহেরপুর থানার পুলিশ সুব্রত মণ্ডল নামে আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। সেও বাংলাদেশে ফিরে যাওয়ার সময় ধরা পড়ে। বৃহস্পতিবার ধৃত 4 জনের বিরুদ্ধে মামলা রুজু করে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকেরা 400 জনেরও বেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছেন। এত কড়াকড়ির পরেও অনুপ্রবেশকারীর সংখ্যা কমছে না, যা উদ্বেগের কারণ। অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধেও অভিযান চলছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
তুমি দেখলে ভারতীয় দালালের মাধ্যমে কিন্তু দেশে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল, তারপর কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ধরা পড়েছে। এবং লাগাতার কিন্তু নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক জায়গায় সীমান্ত এলাকায় কিন্তু এরকম অনুপ্রবেশকারী আসছে এবং জাল নথি, ভুয়ো প্রমাণপত্র এই সমস্ত বেশিসে কিন্তু ধরাও পড়ছে। এবং সব থেকে বড় কথা তুমি দেখবে যে ভারতীয় দালালের সাহায্যে, মানে এই অনুপ্রবেশকারীদেরকে আমাদের দেশে আসার জন্য সাহায্য কারা করছেন? ভারতীয়রা করছেন। এটা একটা খুব বড় বলা যেতেই পারে ঘরশত্রু বিভীষণ। একেবারে তুমি যেটা বলছো যে একেবারেই ঘরশত্রু বিভীষণ। বারবার করে অনুপ্রবেশের ক্ষেত্রে এতবার লাগাতার নজরদারি বাড়ানো হচ্ছে, তারপরেও ভারতীয় দালালের সাহায্যে কিন্তু অনুপ্রবেশকারীরা ধরা পড়ছেন। আমরা দেখেছি একাধিক ভারতীয় দালালও ধরা পড়েছেন। সেক্ষেত্রে তুমি দেখবে যে এই যে পাচারকারী মানে দালালরা রয়েছেন, তার সাথে অনুপ্রবেশকারীরা যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু এই ভুয়ো নথি, ভুয়ো প্রমাণপত্র এর একটা বিশাল র্যাকেট রাজ্য জুড়ে চলছে। এবং শুধু নদিয়া বলবো না, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক জায়গায় কিন্তু এই ধরনের অনুপ্রবেশকারীদেরকে আমরা দেখে থাকি। একের পর এক প্রত্যেক দিন কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছেন, কোনো প্রমাণ যাচ্ছেন এমনও হয়েছে। হ্যাঁ, এটাও হয়েছে যে দেশ থেকে বাংলাদেশে ফিরছেন, সেক্ষেত্রেও কিন্তু সাহায্য করছে কারা? ভারতীয় দালালরা। জানবো সেখানকার মানে ওই জেলার ঠিক বিষয়টা কি, মানে নজরদারিতে এত নজরদারি রয়েছে, তারপরেও ভারতীয় দালালরা কোথায় এত সাহস পাচ্ছেন? একদম গ্রাউন্ড জিরো থেকে, একদম নদিয়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছে মাধব দেবনাথ। আগে জানবো কাছে বিষয়টা। মাধব, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত জানাই। দেখো, তুমি আমাদেরকে প্রতিবেদন পাঠাতে থাকো প্রত্যেক দিন, প্রায় মানে এটা পুরো নিত্য ঘটনা হয়ে গেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার। সেক্ষেত্রে তোমার এলাকা, তোমার সীমান্তবর্তী এলাকা, তোমার জেলা, সেখানে নজরদারি কতটা করা রয়েছে? তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে, পুলিশের বক্তব্য কি? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ যে 100 কিলোমিটার অতিক্রম যে রাস্তা, সেখানে কিন্তু একাধিক চেকপোস্ট রয়েছে এবং কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত কাঁটাতার দিয়ে ঘেরা হয়নি। আর সেই চোরা পথ কিন্তু বেছে নিচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা। আর বিগত কয়েক মাস ধরে প্রায় অনুপ্রবেশের সংখ্যাটা পুলিশের জালে গ্রেপ্তার যে হয়েছে সেখানে প্রায় 400-এরও বেশি। অর্থাৎ দেখো, এই যে সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়। জেলা পুলিশের তরফ থেকে চলছে লাগাতার অভিযান তল্লাশি, এবং অভিযান তল্লাশিতে গ্রেপ্তার হচ্ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। দেখো, যে সমস্ত বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে, ভারতের ভূখণ্ডে প্রবেশ করছে, তারা প্রথমে ভারতীয় দালাল চক্রের ফক্করে পড়ে তারা রীতিমতো ভারতীয় নথিপত্র তৈরি করছে এবং ভারতের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে চলে যাচ্ছে। এরপর অনায়াসে কিন্তু আবার ভারতের বিভিন্ন জেলায় ঢুকে পড়ছে। বিশেষ করে রানাঘাট পুলিশ জেলার যে থানা এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিকে তারা চিহ্নিতকরণ করে এবং দালালদের সহযোগিতায় তারা কিন্তু গা ঢাকা দিয়ে থাকছে। এরপর চোরাপথ অবলম্বন করেই তারা কিন্তু আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে। অর্থাৎ এই যে প্রতিদিনের যে একটা বিষয়, সেটা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে যত দিন যাচ্ছে ততই। আর সেইখানে রাজ্য পুলিশের ভূমিকা, যেটা প্রথমত যে প্রতিদিন যেভাবে অভিযান তল্লাশি চালানো হচ্ছে, সেখানে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কিন্তু গ্রেপ্তার হচ্ছে। দেখো, প্রত্যেকেই যে পেটের দায়ে আসছে, কেউ হয়তো মেডিকেল ভিসা করে আসছে, এগুলো তদন্ত সাপেক্ষ, কিন্তু যেটা মূলত বিষয় যে যারা বাংলাদেশি নাগরিক তারা ভারতে আসছে একমাত্র কাজের জন্য বলেই কিন্তু বেশিরভাগ জানা যাচ্ছে। এবং তারা ভারতের বিভিন্ন রাজ্যে চলে গিয়ে দীর্ঘদিন কাজ করছে, কাজ করে আবার কিছু উপার্জন করছে, করে নিয়ে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে। তবে এই সমস্ত বাংলাদেশি নাগরিকদের বেশিরভাগ সহযোগিতা করছে ভারতীয় দালালরা, কারণ এদেরকে সহযোগিতা করে একটা মোটা টাকা কিন্তু মুনাফা লুটছে তারা। অর্থাৎ তুই বলতেই ঘরে বসে একটা ব্যবসার ফাঁদ খুলে বসেছে, আর এর বিরুদ্ধে কিন্তু পুলিশ অভিযান চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব থেকে বড় কথা যে এই যখনই আমরা দেখি যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, তারপরেই দেখা যায় তাকে জিজ্ঞাসাবাদ করে, তাকে তল্লাশি করে ভুয়ো নথি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে তো এই ভারতীয় দালালদের একটা বড় চক্র কাজ করছে। সেক্ষেত্রে শুধুমাত্র অনুপ্রবেশকারীদেরকে এতটা গ্রেপ্তার করা, তাদের প্রতি নজরদারি, তার সাথে সাথে কি তোমার এলাকায় বা এই সীমান্তবর্তী এলাকায় ভারতীয় দালাল যে সমস্ত রয়েছেন, যারা এই সমস্ত বেআইনি কাজের সঙ্গে যুক্ত, তাদের প্রতি পুলিশ কতটা তৎপর বা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? তাদের জন্য কি তল্লাশি চলছে? দেখো, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে কিন্তু পুলিশ মরিয়া। অর্থাৎ যে অভিযান চালানো হচ্ছে সেই অভিযানে কিন্তু একজন দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে না, সেখানে কিন্তু একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী। হ্যাঁ, আমরা দেখেছি সেটা মূলত কারণ, যেটা মূলত কারণ হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটা প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে ভারতের বেশিরভাগ নদিয়া জেলা রানাঘাট পুলিশ জেলার তত্ত্বাবধানে একদিকে যেমন রয়েছে হাসখালী থানা, একদিকে রয়েছে ধানতলা থানা রয়েছে, একদিকে রয়েছে তায়েরপুর থানা,
এই ধরনের থানাগুলো কিন্তু একদম সীমান্ত লাগোয়া, অর্থাৎ এই থানা এলাকাগুলি তারা বেশিরভাগ বেছে নিচ্ছে। আর এই থানা এলাকাগুলিতেই কিন্তু রমরমা ব্যবসা করছে দালাল চক্ররা। পুলিশ শুধু কিন্তু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে না, একই সাথে অভিযান চালাচ্ছে যারা অনুপ্রবেশদের মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু একইভাবে অভিযান চালানো হচ্ছে। এবং শুধু গ্রেপ্তারের সংখ্যাটা একজন দুজন নয়, এখনো পর্যন্ত ভারতীয় দালাল পুলিশের জালে গ্রেপ্তার হচ্ছে প্রায় শতাধিক। বাংলাদেশি অনুপ্রবেশকারী যেমন 400-রও বেশি, ঠিক তেমনি দালাল চক্র প্রায় 100-রও বেশি। তবে পুলিশ কিন্তু রাত ভোর একইভাবে অভিযান চালাচ্ছে। তবে একটা প্রশ্ন কিন্তু বারবার উঠেই যাচ্ছে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে, যে ভারত পাকিস্তানের যে প্রত্যাঘাতের যে ঘটনা, তারপরে যথেষ্ট কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যেগুলো স্পর্শকাতর রাজ্যের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেগুলোকে বেশি করে নজরদারি বাড়াতে হবে। সেই মতো কিন্তু বিএসএফ এর তরফ থেকে নজরদারি কিন্তু চলছে। ঠিক তেমনই কিন্তু একটা অঙ্গ রয়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত, একদিকে মুর্শিদাবাদ, একদিকে মালদা, অন্যদিকে নদিয়া। নদিয়ার প্রায় 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই বর্ডার, অর্থাৎ সেখানে কাঁটাতার রয়েছে কিছু জায়গায় নেই, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু চোরাচালানকারী থেকে শুরু করে যারা অবৈধ ব্যবসার সাথে জড়িত তারা সেই পথগুলো বেছে নিয়ে কিন্তু দেদার কিন্তু ভারতে ঢুকছে এবং তারা রীতিমতো মুনাফা লুটে নিয়ে কিন্তু আবার বাংলাদেশে চলে যাচ্ছে। আর তার সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে অনুপ্রবেশকারীর সংখ্যা। দেখো, যখন জেলার অন্তরে ঢুকছে তখন কিন্তু রাজ্য পুলিশের ভূমিকা, এবং যখন বিএসএফ নজরদারি বাড়িয়ে যাচ্ছে সীমান্তে তখন কিন্তু বিএসএফ এর কিন্তু অনেকটা দায়িত্ব থাকে। তবে সীমান্তবর্তী এলাকার মানুষের যেটা মূলত অভিযোগ এবং যাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, তাহলে এই অনুপ্রবেশকারীর সাথে যে এই যে যারা চোরা কারবারির সাথে যুক্ত এবং যারা এই যে সোনা পাচার করছে এবং যারা দুষ্কৃতিমূলক কাজ করছে তাদের বিরুদ্ধে তো পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত যেভাবে নির্দেশিকা জারি করেছে সেখানে বিএসএফ এর নজরদারি বাড়তি থাকলেও সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে, যেখানে যে সমস্ত জায়গাগুলোতে এখনো কাঁটা তার দিয়ে ঘেরা নেই সেগুলোকে অবলম্বন ঘিরতে হবে। তবে দেখো, রাজ্য সরকার জমি নিয়ে কিন্তু যানজট একটা রয়েছে, জট রয়েছে। সেখানে ধরো রাজ্য সরকার বলছে যে জমি দেওয়া হচ্ছে, কেন্দ্র বলছে জমি হচ্ছে না, সেই কিন্তু টালমাটাল কিন্তু রাজ্য আর কেন্দ্র চলছে। তবে দেখো, এরই ফাঁকে কিন্তু মুনাফা লুটছে একদিকে ভারতীয় দালাল, অন্যদিকে যারা অসাধু ব্যবসায়ী তারা ভারত বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যেভাবে ব্যবসা করছে সেটা কিন্তু দিনকে দিন মাত্রা কিন্তু বেড়েই চলেছে। তবে সীমান্তবর্তী এলাকাটা এখন তোমার কাছে একটা প্রশ্নে আসবো যে তোমার এই যে সীমান্তবর্তী এলাকায় বারে বারে এত অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে, তার সাথে আমরা দেখেছি অসাধু ব্যবসায়ীদের একটা চক্র আমরা দেখেছি যে বাংকারের মধ্যে অনেক মানে যে সমস্ত অব্যবহৃত যে সমস্ত বেআইনি ওষুধপত্র ধরা পড়েছিল আমরা দেখেছি একাধিক সেই বিষয়ে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে তোমার জেলার সাধারণ মানুষ যারা এদেশের মানুষ, সাধারণ মানুষ যারা এগুলোর বিষয়ের মধ্যে ঢোকেনি না, বোঝেনি না এই সমস্ত বেআইনি কারবার কিভাবে চলছে, তাদের বক্তব্য কি, তারা কি বলছেন, তারা কতটা আতঙ্কিত? দেখো, গত 2 মাস আগে ভারত বাংলাদেশ সীমান্তর যে বর্ডার সাইট রয়েছে সেখানে হয়েছে কৃষ্ণগঞ্জ বিধানসভা বা কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত রয়েছে গেদের সীমান্ত। অর্থাৎ গেদের সীমান্তে যেটা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে মাটির তলা থেকে প্রায় 6টি কিন্তু কংক্রিটের তৈরি বাংকার, লোহার বাংকার কিন্তু উদ্ধার হয়েছিল, যার মধ্যে ফেন্সিডিল ছিল প্রায় কয়েক লক্ষ ফেন্সিডিল ছিল, নিষিদ্ধ কাশির সিরাপ। এবং সেইখানে যে কিভাবে বাংকার তৈরি হলো এবং কারা এই ফেন্সিডিল মজুত করে রেখেছিল এটা নিয়ে কিন্তু একটা আলোড়ন পড়ে গিয়েছিল গোটা নদিয়া জেলা জুড়ে। এবং পাশাপাশি যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করছেন তাদের কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছিল একমাত্র আতঙ্কের কারণে। আর সেই আতঙ্কে কাটতে না কাটতে দেখো এর পরেও একাধিকবার কিন্তু আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং গাঁজা ইত্যাদি মাদক দ্রব্য বিভিন্ন ধরনের ভাবে কিন্তু উদ্ধার হয়েছে। তবে দেখো, এইখানে একটা বড় প্রশ্ন উঠছে, তাহলে বিএসএফ এর যে নজরদারি সেটাকে কিভাবে তারা এড়িয়ে এই ধরনের কার্যকলাপ করছে। আর একদিকে জেলার অন্তরে ঢুকে কিভাবে দালাল চক্করে পড়ে তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে। সর্বোপরি কিন্তু একটা পুলিশ প্রশাসনের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে এদেরকে আদৌকে কোনো প্রভাবশালী রয়েছে যাদের পিছনে ভারতীয় দালালদের মদত দিচ্ছে এবং ভারতীয় দালালরা সেইটাকে হাতিয়ার করে যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং নাগরিক তাদেরকে মদত দিচ্ছে, এ একটা বড় চক্র কিন্তু কাজ করছে। তবে দেখো, ইতিমধ্যে রাজ্য পুলিশ এবং জেলা পুলিশের যে সক্রিয়তা তৎপরতা এবং একদিকে রয়েছে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর নজরদারি এবং যারা বিএসএফ এর উচ্চ পদস্থ আধিকারিক রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত দিনরাত এক করে যে নজরদারিটা বাড়িয়েছে সেটা কিন্তু বড় অপেক্ষা রাখে না। একদিকে সীমান্তবর্তী এলাকায় বসানো হয়েছে উচ্চতর তোমার লাইট বসানো হয়েছে যেখানে নজরদারি বাড়ানো যাবে, আর অন্যদিকে কাঁটাতার যে সমস্ত জায়গাগুলো এখনো পর্যন্ত ঘেরা নেই সেই সমস্ত জায়গাগুলো কিন্তু কাঁটাতার দিয়ে ঘেরা হচ্ছে। যারা বিএসএফ আধিকারিক তারাও কিন্তু চাইছেন যাতে অনুপ্রবেশ না হয়, কিন্তু প্রতিদিন সংখ্যাটা বাড়ছে। আমি কিন্তু বারেবার সেই বিষয়টা তুলে ধরেছিলাম যে প্রতিদিন লাগাতার সেই অনুপ্রবেশ রয়েছে।
একটা আন্তর্জাতিক বিষয়ে যখন এই অনুপ্রবেশের সংখ্যাটা বাড়ছে, সেখানে কিন্তু দুষ্কৃতিমূলক ঘটনা ঘটতে পারে, কখনো নাশকতার ছক ঘটতে পারে। এই ধরনের চিন্তায় কিন্তু সীমান্তবর্তী এলাকার মানুষ রয়েছেন এবং তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই অনুপ্রবেশকে দমন করতে হবে, এবং যারা এই ধরনের অপরাধমূলক কাজ করছেন এবং অবৈধভাবে ভারতে ঢুকে পড়ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। তবে পুলিশের যেটা অনুমান যে বেশিরভাগ বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের এখন সার্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ, সেইখানে দাঁড়িয়ে তারা কর্মহীন হয়ে পড়েছে এবং ভারতীয় যে কোনো ভাবে ভিসা হোক, চোরাপথ হয়ে হোক ভারতে প্রবেশ করে তারা শুধু কর্মের জন্য ভারতে আসছেন, এসে কিন্তু বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, আবার এখান থেকে কিছু রোজগার করে তারা আবার বাংলাদেশে ফিরে যাচ্ছেন। কিন্তু সেটা তো তাদের সমস্ত নিয়মবিধি মান্যতা দিচ্ছে না, তারা তো নিয়মবিধির বাইরে গিয়ে তারা এই লঙ্ঘন করে ভারতে প্রবেশ করছে, অর্থাৎ সেই প্রাসঙ্গিক আইনে তাদেরকে কিন্তু মামলা রুজু করা হচ্ছে এবং মামলা রুজু করে প্রতিদিন রানাঘাট বিচার বিভাগীয় তাদের তোলা হচ্ছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু লাগাতার চলছে সীমান্তবর্তী এলাকা ধর পাকড় এবং দালালদের বিরুদ্ধে অভিযান। পাশাপাশি কিন্তু যে দালালরা রয়েছে তারা একটা মোটা টাকা রোজগার করছে, কারণ এক একটি নথিপত্র তৈরি করতে 20,000 25,000, মানে এই ভুয়ো নথি তৈরি করার ক্ষেত্রে যে মোটা টাকা রোজগার হচ্ছে ভারতীয় দালালদের, তার বেসিসে মানে তার জন্যই যেন কি অনুপ্রবেশের সংখ্যাটা আরো বাড়ছে, মানে সেটা কোথাও গিয়ে কি এটার সাথে এটা যুক্ত যে এটার ফলে একটা ভুয়ো চক্র আমরা দেখেছি যে ভুয়ো প্রমাণপত্র নথিপত্র তৈরি করা একটা চক্র রাজ্য জুড়ে চলছে এবং সেখান থেকে একটা মোটা টাকা ইনকাম হচ্ছে, তুমি যেমনটা বললে। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে এই দালালদের জন্যই ভারতে অনুপ্রবেশের সংখ্যাটাও এত বাড়ছে? দেখো, ভারত আর বাংলাদেশ হচ্ছে প্রতিবেশী দেশ, অন্যদিকে রয়েছে ভুটান, নেপাল, ওদিকে পাকিস্তান, এদিকে আফগানিস্তান ইত্যাদি রয়েছে, কিন্তু এর মধ্যে ভারতবর্ষের যে সম্পর্কটা একদম কিন্তু খুব কাছের, অর্থাৎ কাঁটাতার বেরোলেই কিন্তু বাংলাদেশের আমরা মাটি দেখতে পারি, ফসল দেখতে পারি এবং তাদের চলাফেরা গ্রাম অনেকটাই কিন্তু ভারত থেকেই লক্ষ্য করা যায়। তবে দেখো, রাতের অন্ধকার একটা বড় হাতিয়ার বাংলাদেশ নাগরিকদের কাছ থেকে, কারণ যে 0 পয়েন্ট জায়গাগুলো রয়েছে কাঁটাতারের পাশে সেইগুলো দিয়ে অনায়াসে কিন্তু ভারতে প্রবেশ করা যায়, কেন সর্বত্র জায়গায় এখনো কাঁটাতার দিয়ে ঘেরা নেই। আর এক শ্রেণীর যারা ভারতীয় যারা বসবাসকারী সীমান্তবর্তী এলাকায় রয়েছেন তারাও কিন্তু বাংলাদেশি এই ধরনের নাগরিকদের সহযোগিতা করছেন, কারণ তাদেরকে একটা টাকার প্রলোভন দেখানো হচ্ছে, ঠিক আছে এক রাত থাকতে দিতে পারলে হয়তো 20,000 25,000 পাওয়া যাবে, পরবর্তীকালে সেই তারাই হয়তো কোনো দালালকে খোঁজ দিচ্ছে। একটা বড় নেটওয়ার্ক কিন্তু কাজ করছে, মানে প্রাসঙ্গিক ভাবে এটা কিন্তু স্পষ্ট। নালে একজন ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত থাকা কি করে 10 থেকে 15 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী তার ছত্রছায়ায় থাকে, অর্থাৎ সমস্ত কিন্তু আগে থাকতেই কিন্তু সবকিছু ডিল হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের যে রবি নেটওয়ার্ক অর্থাৎ মোবাইল ফোনের যে নেটওয়ার্ক, সেটা এখনো পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় গেলেই দেখা যাবে যে আমার হোক কিংবা সাধারণ মানুষের হোক কিংবা যে কোনো মানুষের হোক না কেন, সেই নেটওয়ার্ক কিন্তু সহজেই তো ফোনে চলে আসবে, অর্থাৎ ফোনে রীতিমতো যোগাযোগও করা যাচ্ছে এবং কথাবার্তাও বলা যাচ্ছে একদম সীমান্তবর্তী জায়গায় দাঁড়িয়ে। তা অনায়াসে যে এই যে কর্মকাণ্ড এবং এর পিছনে যে বড় চক্র কাজ করছে এটা কিন্তু বলাই বাহুল্য, কারণ এর পেছনে শুধু একজন দুজন নয়, একটা বড় নেটওয়ার্ক কাজ করছে এবং সেইটাকে হাতিয়ার করেই একজনের কাছ থেকে 2 জন শুনে 3 জনের কাছ থেকে 4 জন শুনে কিন্তু একটা সংখ্যাটা বাড়ছে একেবারেই, মানে দালালের সংখ্যা যেমন বাড়ছে, এটা একটা রোজগারের পথ হয়ে গেছে এই সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে, সেরকমই কিন্তু অনুপ্রবেশের সংখ্যাটাও বাড়ছে। এবং একাধারে দেখছি যে আমরা কেন্দ্রীয় বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং রাজ্য পুলিশ কিন্তু সক্রিয়তার সাথে তৎপরতার সাথে তাদেরকে দমনও করছে। তো সেক্ষেত্রে তোমার এলাকার সাধারণ মানুষ কিছুটা হলেও তাহলে মানে কি বলবো চিন্তামুক্ত রয়েছেন যে যেখানে আমাদের প্রশাসন এতটা সক্রিয়, মানে এই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কোথাও গিয়ে আটক করা হচ্ছে, তাহলে কি সাধারণ মানুষের কোথাও গিয়ে ভয়টা কমেছে, কোথাও কি তারা আতঙ্কটা তাদের কমেছে, এটা জানতে চাইবো। দেখো, সীমান্তবর্তী এলাকার মানুষ সবসময় চাইছে তারা তার শান্তিতে থাকুক, রাতে শান্তিতে ঘুমাতে পারুক, কারণ এই যে দুষ্কৃতীতে উপদ্রব কিন্তু রাত বিরেতেই বাড়ে। কারণ কখনো কখনো দেখা যায় সীমান্তবর্তী এলাকায় যারা যারা ভারতের মাটিতে বসবাস করছে তাদের বাড়ির উপর দিয়ে কিন্তু অনায়াসে দুষ্কৃতীরা চলে যাচ্ছে এবং সেখানে অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে। তবে অনুপ্রবেশের সাথে কিন্তু এই যারা দুষ্কৃতী রয়েছে তাদের কিন্তু যোগসাজশ অনেকটাই কম, কারণ চোরা কারবারিদের সাথে অনুপ্রবেশের কোনো মিল নেই, কারণ অনুপ্রবেশ যারা করছে তারা কিন্তু রীতিমতো ভারতে কাজের সন্ধানে আসছে। আর যারা চোরা কারবারির সাথে যুক্ত অর্থাৎ চোরাচালানের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ কখনো সোনা পাচার করছে, কখনো মাদক পাচার করছে, কখনো নিষিদ্ধ কাশি সিরাপ পাচার করছে, তারা কিন্তু একটা মোটা টাকার ব্যবধানে একটা ব্যবসার ফাঁদ খুলে বসেছে। তা দুটি হচ্ছে কিন্তু 2 ধরনের একটা মানে উপায়, সেইটাকে কিন্তু হাতিয়ার করছে তারা। এবং সেইখানে সীমান্তবর্তী এলাকার মানুষের যেটা মূলত দাবি যে একটা সময় তার বাড়বাড়ন্ত যথেষ্ট হয়েছিল, এখন তারা বিএসএফ এর নজরদারি বেড়ে যাওয়ার কারণে অনেকটাই শান্তিতে রয়েছে। তারা মনে করছেন যে নজরদারি আরেকটু হয়তো বাড়ানোর প্রয়োজন, কারণ
নজরদারি কমালেই কিন্তু আবারও এই বাংলাদেশের যারা নাগরিক রয়েছে, যারা দুষ্কৃতী রয়েছে, তাদের ভারতে কিন্তু উপদ্রব বাড়বে। একেবারে তুমি অবশ্যই এই সমস্ত বিষয়ের উপর আরো নজর রাখো এবং এই সমস্ত খবরের আরো আপডেট আমাদের পাঠাতে থাকো। আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেবো। অনেক ধন্যবাদ তোমাকে। মাধব দেবনাথ নদিয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি। মাধব দেবনাথ বিস্তারিত আমাদের জানালেন সেখানকার ঠিক পরিস্থিতি কি, কিভাবে সেখানে মানে একটা দালাল চক্র, ভারতীয় দালাল চক্র, তার যারা কিন্তু আগে থেকেই বাংলাদেশিদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করে তাদেরকে ভুয়ো নথির মাধ্যমে এবং মোটা টাকার বিনিময়ে, যেটা বারবার করে বলছিল মাধব, যেখানে কিন্তু একটা মোটা টাকার বিনিময়ে একটা চক্র চলছে এবং এই চক্র চলতে থাকছে। এবং আমরা দেখবো যে যখনই আমরা দেখেছি যে একাধিক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হচ্ছে, একাধিক অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, তখনই কিন্তু তাদের সঙ্গে একটি দালাল যোগ একটা চলেই আসছে, যে তারা কিন্তু ওই ভারতীয় দালালের সাহায্যেই কিন্তু এই দেশে প্রবেশ করতে চেয়েছিলেন, এই ধরনের বিষয়। তোমাকে আমি দেখিয়ে রাখবো এই একই বিষয় সংক্রান্ত, শুধু যে মাধব যেমনটা বললো যে পাশাপাশি যে সমস্ত জেলাগুলি রয়েছে, তোমার মুর্শিদাবাদ, মালদা, এগুলো একদম কিন্তু বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা, সেখানেও কিন্তু অনুপ্রবেশের ঘটনা ঘটে, একাধিক গ্রেপ্তার হয়, সেখানেও আমরা দেখেছি। সেই রকমই আমাদের উত্তরবঙ্গ কোচবিহার যে সীমান্তবর্তী এলাকা, সেখানেও কিন্তু গ্রেপ্তারির সংখ্যা দিনের দিন বাড়ছে। সেই সংক্রান্ত একটা প্রতিবেদন দেখাই, তারপর আসছে আলোচনায়। জানা গেছে প্রায় 1.5 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই 3 বাংলাদেশি নাগরিক। তারা দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। দিন দুয়েক আগে দালালের সাহায্যে তারা নিজ দেশে ফেরার উদ্দেশ্যে বালাভূতে আসেন এবং ওই দালালের বাড়িতেই তারা আশ্রয় নেন। সেখানেই তারা বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়েই ওই বাড়ির মালিক অর্থাৎ দালালটি পালিয়ে যায়। তবে পুলিশের জালে ধরা পড়েন 2 বাংলাদেশি মহিলা ও এক শিশু। ধৃতদের নাম মনীষা খাতুন ও সালমা খাতুন। শিশুটির নাম আব্দুল মোতালেব। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে। ধৃত মনীষা খাতুন জানান কোন পথে তারা ভারতে এসেছিলেন তার সঠিক মনে নেই। এরপর তারা দিল্লিতে কাজ করতেন। তার স্বামী 2 দিন আগেই বাংলাদেশে ফিরে গেছেন। এরপর বাংলাদেশ থেকে তার বাবা মা দালালের সঙ্গে কথা বলেন, যে কারণে তারা ওই দালালের বাড়ি অর্থাৎ বালাভূতে আশ্রয় নেন। কিন্তু পুলিশ খবর পেয়ে তাদের ধরে ফেলে এবং দালাল পালিয়ে যায়। স্বামী গেছে আর আব্বু আম্মু ধরা পড়েছে, ওনাকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। স্বামী কতদিন আগে গেছে? এই তো এক লগেই বাস উনি গেছে, আমাকে নিয়ে আসছে। উনি একদিন আগে চলে গেছে, আমার ঘরে ধরা পড়ছে। বাস এই 2 জনের, ভাবি মেয়ে আর বাচ্চাটা। বিদেশ মন্ত্রক অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে কড়া অবস্থান নিয়েছেন। এই আবহে এই গ্রেফতারি সীমান্ত এলাকায় কড়া নজরদারির ইঙ্গিত দেয়। তুফানগঞ্জ থানার পুলিশ এই ঘটনার পিছনে কোনো বড় চক্রান্তের যোগ সাজশ আছে কিনা তা খতিয়ে দেখছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। তুমি দেখলে একই ঘটনা কুচবিহার জেলায়, কিন্তু এখানে 3 জন গ্রেপ্তার হয়েছে, প্রত্যেকেই কিন্তু মহিলা, 2 জন মহিলা এবং 1 জন নাবালিকা। এখানে কিন্তু যারা গ্রেপ্তার হয়েছে তারা যেটা জানালো যে ভারতীয় দালালের মাধ্যমে তারা দেশে ফিরতে চাইছিল। আমরা আগের যে প্রতিবেদন দেখালাম এবং সেখানকার নদিয়ার যে প্রতিনিধি আমাদেরকে বললেন যে এখানে যে কেবলমাত্র আসছেন বাংলাদেশ থেকে যে সমস্ত মানে অনুপ্রবেশকারীরা এখানে আসেন কেবলমাত্র পেটের দায়ে, মানে তারা আমাদের দেশে প্রবেশ করে একাধিক রাজ্যে গিয়ে কিন্তু নিজেদের রুজি রোজগারের আশায় কাজ করছেন। এখানেও কিন্তু এই মহিলা যিনি আমাদের জানিয়েছিলেন যে তিনি কিন্তু দিল্লিতে গিয়েছিলেন টাকা রোজগারের জন্য, সেখানে তিনি ইনকাম করেছেন এবং তারপর তিনি বাংলাদেশে ফিরতে চেয়েছেন এবং একজন মানে দালালের মাধ্যমে এবং একটা রাত থাকার জন্য সেই দালাল নিজের বাড়িতে আশ্রয় দেয়। সেক্ষেত্রে দেখো মানে শুধুমাত্র সীমান্তবর্তী এলাকার একটা জেলায় বলবো না, এই বেশ কয়েকটা জেলায় কিন্তু এই ভারতীয় দালাল রাজ মানে উত্তর বেড়েই চলেছে। ঠিক কি পরিস্থিতি সেই জেলার জানবো, সেখানকার প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, কোচবিহারের প্রতিনিধি দীপজয় জানাবে আমাদের এর বিশ্লেষণ, পুঙ্খানুপুঙ্খ বিষয়, সেখানকার পরিস্থিতি ঠিক কি রকম। দীপজয় বর্মন, কুচবিহারের প্রতিনিধি। দীপজয়, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত জানাই। দেখো, প্রথমেই তোমার কাছে যে প্রশ্নে আসবো যে একাধিকবার আমরা দেখেছি সীমান্ত লাগোয়া এলাকায় কিন্তু অনুপ্রবেশের সংখ্যা দিন দিন বাড়ছে এবং এই এলাকায় অনুপ্রবেশের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দালাল রাজগীর যে দালাল চক্র, সেটারও কিন্তু একটা বড় নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি যে এই সীমান্তবর্তী জেলাগুলোতে চলছে। আজকেও তুমি যে প্রতিবেদন পাঠিয়েছিলে আমরা দেখি যে 3 জন কিন্তু সেখানে আটক হয়েছেন এবং তারা বলেছেন তাদেরকে যারা আশ্রয় দিয়েছিল, তারা যে বাড়িতে ছিল সেই বাড়িটির মালিকই কিন্তু আসলে একজন ভারতীয় দালাল, যারা কিন্তু এই অনুপ্রবেশকারীদেরকে সাহায্য করছে এই দেশে আসতে। তো কি বলবে, এই পরিস্থিতি কি রকম?
একেবারে দেখো কোচবিহার জেলার যে বিভিন্ন ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু বিভিন্ন এলাকা বিভিন্ন সময় কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। এর আগেও যদি দেখেছিলাম যে ভারতীয় কৃষককে কিন্তু অপহরণ করে নিয়ে গিয়েছিল এই বাংলাদেশি দুষ্কৃতীরা। আর এবার কিন্তু দেখা গেল যে ভারতীয় ভূখণ্ডে ঢুকে রীতিমতো ভিন রাজ্যে কাজ করার পর, দিল্লিতে কাজ করার পর আজকে যখন তারা বাংলাদেশের উদ্দেশ্যে আর কি বাংলাদেশে যাওয়া, নিজের দেশের উদ্দেশ্যে যাবে, সেই সময় কিন্তু তাদের এক যে দালাল, সেই দালাল কিন্তু তাদের বাড়িতে থাকার জন্য আশ্রয় দেয় এবং সেই আশ্রয় দেওয়ার পরেই কিন্তু পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে কিন্তু সেই বাড়িতে হানা দেয়। তবে পুলিশকে দেখতে পেরে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু সেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় সেই দালাল। তবে গোটা ঘটনায় কিন্তু এই যে দুজন বাংলাদেশি মহিলা এবং একটি শিশু রয়েছে, মোট 3 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। কোচবিহার জেলার একদম দেখো কোচবিহার জেলার তুফানগঞ্জ যেটা রয়েছে, তুফানগঞ্জ কিন্তু একদম অসম বাংলা সীমান্ত। একদিকে যেমন আন্তর্জাতিক সীমান্ত, পাশাপাশি কিন্তু রাজ্যের আমাদের শেষ প্রান্তে একদম আমাদের এই তুফানগঞ্জ। সেই তুফানগঞ্জে একদিকে যেরকম হচ্ছে তুফানগঞ্জের আসাম হয়ে বিভিন্ন অনেক সময় দেখা যায় যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, অপরদিকে দেখা যাচ্ছে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা যেদিকে হচ্ছে ফেন্সিং নেই, সেই ফেন্সিং এর না থাকার কারণে কিন্তু সেটাকেই হাতিয়ার করে বাংলাদেশি যে অনুপ্রবেশকারীরা তারা কিন্তু দেদারে কিন্তু এই আমাদের ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ছে। এবং সেটা কাদের দেখতে পাচ্ছি যে অনেক সময় কিন্তু দুষ্কৃতীরা যখন ঢুকছে তার পাশাপাশি কারা ঢুকছে, যারা পেটের দায়ে সামান্য টাকা রোজগারের জন্য তারা কিন্তু এই আমাদের ভারত ভূখণ্ডে ঢুকে জায়গায় গিয়ে কিন্তু সেক্ষেত্রে দেখো এই যে সীমান্তবর্তী জেলাগুলোকে ওরা করিডোর হিসেবে বেছে নিচ্ছে, যেখানে নাকি তাহলে কি এটা বলতে পারি যে এই জেলাগুলো দিয়ে খুব সহজেই ভারতীয় দালালের মাধ্যমে ভারতবর্ষে প্রবেশ করতে পারছে বাংলাদেশিরা এবং ভারতের একাধিক রাজ্যে তারা ছড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে এগুলো তো বেআইনি অনুপ্রবেশ, সেখানে এই বেআইনি অনুপ্রবেশ ভারতীয় যে দালালদের একটা চক্র, একটা র্যাকেট চলছে গোটা সীমান্তবর্তী জেলাগুলো জুড়ে। পরপর যে সমস্ত জেলা রয়েছে তোমার কুচবিহার বলো, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া বলো, এখানে একটা বিশাল বড় র্যাকেট চলছে। আমরা দীর্ঘদিন দেখাই সেই সমস্ত খবর। সেখানে এই যে ভারতীয় দালালদের এতটা সক্রিয়তা, সেখানে পুলিশ কতটা তৎপর? হ্যাঁ দেখো, সম্প্রতি যেটা হচ্ছে উত্তর কোনোভাবে পাশাপাশি বিএসএফ তো সতর্ক থাকবেই। শুনতে পাচ্ছি, তুমি বলো। একেবারে দেখো বিএসএফ যেরকম কিন্তু পাশাপাশি তো নজরদারি বাড়ানোর কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারই কি ফলস্বরূপ এই আজকের এই বাংলাদেশিদের আটক করা হলো? যে মোট কথা এখন হচ্ছে রাজ্যের যারা তারা তো প্রধানত কর্মক্ষেত্রের জন্যই এই দেশে প্রবেশ করেছে, তাদের কি বক্তব্য রয়েছে এখন? দেখো তাদের বক্তব্য হচ্ছে তার সেই 2 মহিলা এবং তার আত্মীয়রা মিলে কিন্তু এই অনুপ্রবেশ করেছিল, দালালের মাধ্যমেই কিন্তু তারা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল এবং এরপরে কিন্তু তারা দালালের টাকা রোজগার করার পর আবারও দেশে ফিরে যেতে চেয়েছিলেন এবং তারপরে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ তাদেরকে আটক করে এবং গোপন সূত্রে খবর পায়। গোপন সূত্রে খবর পাওয়ার পরেই তাদেরকে আটক করা হয়। সেক্ষেত্রে আমি বলবো যে এই যে তুমি বলছো যে তুফানগঞ্জ যে এলাকা একদম সীমান্তবর্তী এলাকা, একদম রাজ্যের শেষ, সেক্ষেত্রে এই যে শুধু যে আমি বলবো যে নিরাপত্তা রক্ষী বাহিনী এতটা তৎপর, নাকি তুমি বললে যে গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছে, তাহলে কি আমরা এটা বলতে পারি যে পুলিশ কিন্তু এই ধরনের যে খবরগুলো ওনারা যে পাচ্ছেন, গোপন ভিত্তিতে যে খবর পাচ্ছেন যেখানে অনুপ্রবেশ ঘটছে বা অনুপ্রবেশকারীরা কোথাও গিয়ে দালাল চক্রীয় সক্রিয় হয়ে উঠেছে, সেখানে দালাল চক্রের যে মাথা বা এদের পিছনে যারা রয়েছে মানে তাদেরকে খোঁজার ক্ষেত্রে পুলিশের কতটা তৎপরতা রয়েছে? কোনো যান্ত্রিক সমস্যা হচ্ছে, যার জন্য দীপজয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা আবারও আসবো পরে তার কাছে, জানবো এই বিষয়ে তার জেলার কি পরিস্থিতি। যেমনটা নদিয়া থেকে মাধব আমাদের জানালো, বারবার কিন্তু এই দালালের মাধ্যমে একটা বড় র্যাকেট চলছে এবং মোটা টাকার বিনিময়ে। আবারও দীপজয়কে পাওয়া গেছে, দীপজয়কে আমরা জিজ্ঞাসা করব, আমরা জানতে চাইবো যে এখানে দালাল চক্রে, এই যে দালাল চক্রের যে একটা বড় র্যাকেট নেটওয়ার্ক চলছে, তাদেরকে ধরার পিছনে তোমার জেলার পুলিশ কতটা তৎপর? হ্যাঁ একেবারে দেখো, এই ঘটনাকেই কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সময় যে বিরোধী যে দলগুলো রয়েছে তারা কিন্তু প্রশ্ন তোলে যে এর সাথে যদি শাসক দলের নেতারা
শাসক দলের নেতাদের যদি মদত না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু তারা কিন্তু এই বাংলাদেশে কিন্তু প্রবেশ করতে পারে না, এবং বাংলাদেশিরা কিন্তু এই ভারতের ভূখণ্ডে কিন্তু প্রবেশ করতে পারে না। এর পেছনে কিন্তু বিজেপি নেতারা বারবারই প্রশ্ন তোলে যে এর পেছনে বড় বড় তৃণমূল নেতাদের হাত রয়েছে। তবে আজকের যে ঘটনাটা, আজকের ঘটনায় সেরকম কোনো রাজনৈতিক রং না পাওয়া গেলেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেই ব্যক্তি বালাভূত এলাকাতেই তার বাড়ি, এবং তিনি সেখান থেকেই এই বাংলাদেশিদের এপার থেকে ওপার করতেন এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাচার করতেন এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নিয়ে আসতেন। এই ঘটনার চক্রে কিন্তু সাহায্য করতেন, এবং সেই সাহায্য কিন্তু তার মোটা টাকার একটা বিনিময়ে কিন্তু এই সাহায্যটা করতেন। এবং গোটা ঘটনায় কিন্তু আজকে যখন পুলিশ তার বাড়িতে হানা দেয়, সেই ঘটনায় কিন্তু পুলিশ সেখান থেকে কিন্তু পালিয়ে যায় ওই দালাল, এবং এরপরে কিন্তু সেই 3 জনকে কিন্তু পুলিশ গ্রেফতার করে তুফানগঞ্জ থানায় নিয়ে আসে। তো তাদের কাছে কি কোনো গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে? তাদের কোনো পরিচয়পত্র, সঠিক প্রমাণপত্র, ভুয়ো নয়? বারবার করে দেখা যায় যে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করার পরেই তার কাছ থেকে কিন্তু জাল প্রমাণপত্র, ভুয়ো নথি পাওয়া যায়। সেক্ষেত্রে কি তাদের কাছ থেকে কোনো প্রমাণপত্র পাওয়া গেছে? এবং পরবর্তী ক্ষেত্রে তুমি যেমনটা জানিয়েছিলে যে আমাদের দেশের আন্তর্জাতিক যে সম্পর্কে রয়েছে তাদের কি ভূমিকা রয়েছে? তারা কি এদেরকে বাংলাদেশে ফিরে যেতে সাহায্য করবে, নাকি বেআইনি বলে তাদেরকে এখানে নানান রকম বিষয়, মানে এর পরবর্তী আপডেট কি হতে পারে? দেখো, এখনো পর্যন্ত তাদের কাছ থেকে যা নথির বিষয় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কিছু জানায়নি। এটা যেহেতু তাদের তদন্তের বিষয়, প্রশাসন জানিয়েছে যে এটা তদন্তের পর সমস্ত বিষয় জানানো হবে। তবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি। যেহেতু একটা আন্তর্জাতিক বিষয়, সেই বিষয়ে তারা পুলিশ প্রশাসন তদন্ত করে কিন্তু গোটা বিষয়টা কিন্তু তিনি জানিয়েছেন যে সাংবাদিক বৈঠকও করতে পারেন জেলা পুলিশ সুপার। একেবারে পরবর্তী এর আপডেটের উপর অবশ্যই তুমি নজর রাখো এবং আমাদেরকে জানিও পরবর্তী আপডেট কি হলো। এবং একাধিকবার এই ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটছে, সেখান থেকে গ্রেপ্তারি, তার পরবর্তীতে কি হতে পারে, কি হচ্ছে, তাদের পরিস্থিতি কি, এবং এই ভারতীয় দালাল চক্রকে একেবারে নিকেশ করার জন্য পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে, সেই সমস্ত বিষয়ের উপর তুমি নজর রেখো এবং আমাদের অবশ্যই জানিও। আমরা জানাতে পারার চেষ্টা করবো আমাদের দর্শকদের। অনেক ধন্যবাদ তোমাকে দীপজয় বর্মন, কোচবিহার থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। অনেক ধন্যবাদ দীপজয় তোমাকে। দেখো, যেমনটা জানালো, দুটো জেলা নদিয়া এবং কুচবিহার দুটোই কিন্তু সীমান্ত লাগোয়া একেবারে জেলা, যেখান থেকে বারবার করে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে আটক করা হয়, কখনো ভারতে প্রবেশ করতে গিয়ে, কখনো বা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে। আর বারবার যে কথাটা জড়াচ্ছে কি, ভারতীয় দালাল চক্র। এখানে কিন্তু একটা মোটা টাকার বিনিময়ে ভারতীয় দালাল চক্র একটা বিশাল বড় নেটওয়ার্ক চলছে গোটা রাজ্য জুড়ে এবং বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়। তবে তারপর বারবার করে এই অনুপ্রবেশকারীদেরকে আটক করার পর, গ্রেপ্তার করার পর কিন্তু বলতে হবে যে আমাদের কেন্দ্রীয় যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে এবং আমাদের জেলা পুলিশ, রাজ্য পুলিশ যারা রয়েছে, তারাও কিন্তু যথেষ্ট তৎপর এবং সক্রিয়, এবং তাদের এই সক্রিয়তার জন্যই কিন্তু একেবারে সেই জেলায় যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছে, আমি বলবো কিছুটা হলেও তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এটা আমাদের জেলার প্রতিনিধিরাই জানিয়েছেন। দেখো, এই ধরনের বিষয় নিয়ে আবার আলোচনায় আসবো। বিভিন্ন জেলায় প্রতিনিয়ত বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা এই এক্সপ্রেস অনলাইনের মাধ্যমে করে থাকি এবং অবশ্যই এখানে আমরা চেষ্টা করি একদম গ্রাউন্ড জিরো থেকে যে রিপোর্টাররা, যে সমস্ত প্রতিনিধিরা সারাদিন এই খবরের উপর নজর রাখছে, তার বিশ্লেষণ কোথায় গিয়ে দাঁড়ালো, এর পরবর্তী আপডেট কি হবে, সেগুলো দেওয়ার চেষ্টা করি আমাদের দর্শকদের। আজকে একদম সময় নেই, আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি এক্সপ্রেস অনলাইনের। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর দেয়। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।